একদিনে সবচেয়ে বেশি মৃত্যু শনাক্ত সর্বোচ্চ। মধ্যরাত থেকে লকডাউনে যাচ্ছে পূর্ব রাজাবাজার। সীমিত পরিসরে হজ পালনের চিন্তা সৌদি সরকারের। বাজেটে এবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। এবং বাজেট হবে কাগুজে এবং কাল্পনিক বলছে বিএনপি। এটিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি সন্ধ্যা ৬টার নিউজ আওয়ার অর্থাৎ নিউজ অ্যাট 6-এ। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, অ্যাঙ্গেল, চ্যানেল, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতেই worldometers.info অনুসারে জানিয়ে দেব বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত ৭২,২২,৬৪৩, সুস্থ হয়েছেন ৩৫,৫৭,৭৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৪,০৯,২৪২ জনের। এদিকে আজ বাংলাদেশে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ৭১,৬৭৫, সুস্থ হয়েছেন ১৫,৩৩৭ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৭৫ জনের। করোনা ভাইরাসের সবচেয়ে বেশি মৃত্যুর সংবাদ এলো আজ। দেশে একদিনে ৪৫ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ ৩,১৭১ জন। আর এর মধ্য দিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৭৫-এ। করোনা রোগী এখন ৭১,৬৭৫ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে অযথা বাসা বাড়িতে অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত না করার আহ্বান জানানো হয়। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,১৭১ জন এবং শনাক্তের হার ২১.৬২%। শনাক্ত বিবেচনা সুস্থতার হার ২১.৪০%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন এবং এ পর্যন্ত ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। অক্সিজেন থেরাপি একটি কারিগরি বিষয়। দক্ষ চিকিৎসক ব্যতীত অন্য কেউ অক্সিজেন রোগীকে প্রয়োগ করলে তা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া কোভিড-১৯ চিকিৎসার অনেক ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিতে হয়, যা বাসায় দেওয়া সম্ভব নয়। করোনার রোগী বেশি শনাক্ত হওয়ায় ওয়ারির পর লকডাউন হচ্ছে রাজধানীর পূর্ব রাজাবাজারও। আজ মধ্যরাত থেকে এটি কার্যকর করা হচ্ছে। করোনার রেড জোন হিসেবে আরও কয়েকটি এলাকাকে লকডাউন বা অবরুদ্ধ করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল অন্যান্য দিনের চেয়ে একটু বেশি ব্যস্ততা পূর্ব রাজাবাজারের বাসিন্দাদের। অন্তত ১৪ দিন জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ ঢুকতে বা বের হতে পারবেন না। ফলে চেষ্টা নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ। লকডাউন যেহেতু শুরু হবে তার আগে আমরা কিছু মালামাল প্রস্তুত করতেছি, যাতে আমরা বাসায় নিরাপদে থাকতে পারি, বের হতে না হয়। মানুষের আইন মানাতে বড় কথা। আমরা আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হই তাহলে ফাইন। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এলাকাবাসীর দাবি জরুরি সেবা যেন বজায় থাকে। আমরা ইমার্জেন্সি নাম্বারগুলিতে ফোন করে সার্ভিসটা পাই, এটাই দাবি। আর কিছু পরিস্থিতিতে টাকার থেকে বাচ্চা থাকাটাই বড় উত্তম কাজ। ঘনবসতিপূর্ণ পূর্ব রাজাবাজারে প্রায় ৫০,০০০ মানুষের বসবাস। সেখানে এরই মধ্যে ৪০ জন করোনা শনাক্ত হয়েছেন। লকডাউনে যাবার আগ মুহূর্তেও রেড জোনের এই এলাকাটিতে অনেকেই দেখা যায় মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরায়, যেন কিছুই হয়নি। মাস্ক পরনি কেন? মাস্ক দোকানে থেকে এসেছি। মাস্ক পরনি কেন? কামে লাগে না। মাস্ক আসলেই মাত্র খুললাম। এই যে খুলে কথা বলতেছেন, এটা ঝুঁকিপূর্ণ কিনা? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ হয়, কিন্তু আমরা দূরত্ব আছি, সমস্যা নাই। স্থানীয় কাউন্সিলর জানান, লকডাউনের সময়টিতে বাসিন্দাদের প্রয়োজনীয় সবকিছু বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে। এর জন্য গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক টিম। সার্বক্ষণিক সক্রিয় থাকবে 2টি হটলাইন নম্বর, একটি আইসোলেশন সেন্টার ও করোনা পরীক্ষা বুথও খোলা থাকবে। যারা দরিদ্র একবারে তাদের জন্য ফুড সাপোর্ট দিব,
যারা আর্থিকভাবে সচ্ছল কিনে খেতে পারবে তারা হয়তো ঘর থেকে বেরোতে পারবে না, বাট তারা যদি আমাদের হটলাইন আছে ফোন দেয়, আমরা তাদের ঘরে যে খাবার পৌঁছে দিয়ে আসবো। গাড়ির ব্যবস্থা রাখছি, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, জরুরি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাদের মেডিকেলে আনা নেওয়া এটা আমরা করব। করোনা সংক্রমণের শুরুতেই মিরপুরের ট্রলারবাগে লকডাউনে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়। তাই করোনা নিয়ন্ত্রণে লাল সবুজ এলাকায় ভাগ করে এই লকডাউন। রেড জোনে ভাগ করে আমরা খেটেকে লকডাউন করছি। সে এলাকাকে ঢুকতে পারবে না, যেতে পারবে না, কিন্তু জরুরি প্রয়োজনে ওষুধ অথবা যদি হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে প্রোটেকশন নিয়ে তারা যাবে। কিন্তু কারণ এই এলাকাটা এইভাবে চিহ্নিত করা যেখানে আমরা আক্রান্ত বেশি পাচ্ছি, ওই এলাকাটা আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রেক্ষিতে এবার সীমিত পরিসরে পবিত্র হজ পালনের চিন্তা করছে সৌদি আরব। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানায় সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র। এবছর অল্প কিছু সংখ্যক মানুষ নিয়ে প্রতীকীভাবে অনুষ্ঠিত হবে হজ। প্রতি বছর সপ্তাহব্যাপী হজ পালনের জন্য সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় যান বিশ্বের প্রায় 25 লাখ মুসলমান। হজ থেকে সৌদি সরকারের বার্ষিক আয় $12 বিলিয়ন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা হয় উমরা এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে নামাজ। সৌদি আরবে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। আগামী 11 জুন সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপিত হবে। আগামী বাজেটের বিভিন্ন তথ্য ও এই সংক্রান্ত বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই থাকছে বিশেষ প্রতিবেদন। বাজেট এলেই শুরু হয় কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে বিতর্ক। তবে যতই বিতর্ক হোক, তাতে কালো টাকা সাদার জয় নিশ্চিত। তাই এমন করোনাকালে অভ্যন্তরীণ বিনিয়োগ ও ব্যয় বাড়াতে এবার এই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সরকারি সিদ্ধান্তটা অনেকটা অনুমিতই ছিল। অনেক টাকাই আছে যার উৎস বৈধ হলেও কর দেওয়া হয়নি। আবার মোটা অঙ্কের লেনদেন হয় ঘুষ, দুর্নীতি, চোরাচালান, মাদক বা অস্ত্র কেনা বেচায়। আমদানি রপ্তানিকারকদের ট্যাক্স বাঁচাতে তথ্য গোপনের উদাহরণ ভুরি ভুরি। রং যাই হোক, বেলা শেষে এই সব অর্থই কালো টাকা, সরকারি ভাষায় অপ্রদর্শিত আয়। 2012 সালের অর্থ মন্ত্রণালয়ের জরিপ বলছে মোট দেশজ উৎপাদনের 33 থেকে 83% কালো টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে, এই কালো টাকা যাচ্ছে কোথায়? বিশ্লেষকদের দাবি এর বড় অংশই বিদেশে পাচার হয়। আর পরিসংখ্যান বলছে 10 বছরে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থের পরিমাণ 5 লাখ কোটি টাকার বেশি। এবার করোনা পরিস্থিতি বিবেচনায় টাকার প্রবাহ আর অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়াতে সরকার এই সুযোগ রাখার পক্ষে। শুধু তাই নয়, অর্থের উৎস জানাতে হবে না। বিনিয়োগ করা যাবে আবাসন, পুঁজিবাজার, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে শিল্প স্থাপনে। যেই টাকাটা দেশে আছে অপ্রদর্শিত, সেই টাকাটি যেগুলি বিদেশে যায় না, এই মুহূর্তে বিদেশে পাঠানোর সুযোগ কম। তো সেই জন্য আমার মনে হয় যদি একটা সুযোগ দেওয়া হয় তাহলে অনেকে আসবে। তবে প্রশ্ন থেকেই যায়, কালো টাকা সাদা করার এই সুযোগ কতটা কাজে লাগছে দেশের? স্বাধীনতার পর থেকে 2016 সাল পর্যন্ত 13,372 কোটি কালো টাকা সাদা করার রেকর্ড রয়েছে। আর এতদিনে এই সুযোগ রেখে দেশের আয় 1,554 কোটি টাকা। করোনার সময়ে যতই আপনার অর্থের প্রয়োজন হয় হোক, সেটা যে কালো টাকা সাদা করে অর্থায়ন করা যাবে এমন কোনো কথা নেই। বরঞ্চ সরকারের অন্যান্য উৎস থেকে অর্থ সরবরাহ এবং অর্থ জোগাড় করাটার চেষ্টাটাই করা উচিত। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভাইরাস সংকটে অর্থনীতির সবকটি সূচক নেতিবাচক হলেও আশার আলো দেখাচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবৃদ্ধি আপাতত স্বস্তিদায়ক হলেও সামনে অপেক্ষা করছে কঠিন সময়। বিস্তারিত মফিদুল তপুর রিপোর্টে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বলছে, করোনার কারণে স্থবির বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে কাজ হারাবেন প্রায় 2.5 কোটি মানুষ, যার নিদারুণ প্রভাব পড়বে বৈশ্বিক রেমিটেন্স প্রবাহেও। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী যার পরিমাণ $100 বিলিয়ন বা 8.5 লাখ কোটি টাকারও বেশি।
চলতি অর্থবছরের শুরু থেকে সরকার প্রবাসীদের পাঠানো অর্থের উপর 2% হারে প্রণোদনা দেওয়ায় বছর জুড়েই রেমিটেন্স প্রবাহ ছিল দারুণ আশাব্যঞ্জক। এমনকি করোনার কারণে বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতার মধ্যেও বেড়েছে বাংলাদেশের রেমিটেন্স আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছরে দেশে রেমিটেন্স এসেছিল $1,642 কোটি, আর চলতি অর্থবছরের 11 মাসে রেমিটেন্স এসেছে $1,636 কোটি 40 লাখ। এর মধ্যে শুধু মে মাসে ঈদকে কেন্দ্র করে এসেছে $150 কোটি 30 লাখ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং শ্রমশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার হিসাব অনুযায়ী গত কয়েক মাসে 7 লাখের বেশি শ্রমিক দেশে ফেরত এসেছেন। শ্রমবাজার হিসেবে পরিচিত দেশগুলো থেকে আরও অনেক শ্রমিক ফেরত পাঠানোরও চাপ রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ভবিষ্যতে এর বড় ধরনের প্রভাব পড়বে রেমিটেন্স আয়ে। ট্রাভেলটা একটু ওপেন আপ করলেই লক্ষ লক্ষ অবৈধদেরকে কেবলমাত্র দেশে ফেরত পাঠানো হবে না, যারা নাকি বৈধভাবেও আছেন কিন্তু সেসব কোম্পানি এই কোভিড এর কারণে ব্যাংক্রাপ্ট হয়ে গেছেন, তারাও কিন্তু মানুষজন ফেরত পাঠানো শুরু করবেন। সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে দুটো জিনিস। একটা হলো যে বড় ধরনের একটা আমাদের মাইগ্রেন্ট, আমাদের যারা ভাইরা আছেন, বোনরা আছেন, তারা ফেরত আসতে পারেন। তাদেরকে কিভাবে আমরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাদের জন্য আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মতো এই ধরনের প্রতিষ্ঠান দিয়ে তাদের জন্য ঋণের ব্যবস্থা কতটুকু করতে পারবো, এটা সম্বন্ধে আমাদের একটা চিন্তা ভাবনা থাকা উচিত। এই বাস্তবতার কথা মাথায় রেখে ফিরে আসা প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাজেটে প্রণোদনা ও আর্থিক সুরক্ষার ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। প্রয়োজন বাংলাদেশের শ্রমশক্তির জন্য নতুন বাজার খোঁজারও। মধ্যপ্রাচ্যের উপর আমরা বেশি নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের বাজারটা ধসে গেছে এবং সেখানে বাজার ফিরে আসার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। সেই পরিস্থিতিতে আমাদের যেটা মনে হয় যে আমাদের একটু প্রস্তুতি নিতে হবে দীর্ঘ সময়ের জন্য, যে আমাদের অন্য কোথাও আমরা বাজার খুঁজতে পারি কিনা এবং অন্য কোনো মানের শ্রমিক আমরা বিদেশে পাঠাতে পারি। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। দেশের পোলট্রি এবং দুগ্ধ খামারে করোনার প্রভাব প্রকট। মুরগি এবং ডিমের দাম কমে যাওয়ায় ছোট এবং মাঝারি খামারিরা পড়েছেন সমস্যায়। পাইকারি পর্যায়ে মাছের দাম কমে যাওয়ায় মৎস্য চাষিরাও লাভের মুখ দেখতে পাননি। আসছে বাজেটে খামারিদের প্রণোদনা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ পুষ্টিবিদদের। মাছ, মাংস, ডিম, দুধ হতে পারে ইমিউনিটি বাড়াতে সহায়ক। এবার করোনা শুরুতেই মাছ, মাংস, ডিম, দুধের বাজার পড়তির দিকে, আর কম মূল্যে পণ্য সরবরাহ করতে গিয়ে লোকসানের বোঝা টানছেন পোল্ট্রি খামারিরা। এই খামারিদের উৎসাহিত করতে আসছে বাজেটে তাদের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। এবারের বাজেটে আমরা দেখতে চাইব যে করোনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষক, বিশেষ করে শস্য, পোলট্রি, ডেইরি এবং মৎস্য খামারিদেরকে সহায়তা দেওয়ার জন্য প্রণোদনা প্যাকেজে যে অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে তা যেন দ্রুত বিতরণ করা হয় এবং প্রয়োজনে তা আরও বাড়ানো হবে এমন ঘোষণাও বাজেটে থাকা দরকার। যোগাযোগ এবং বিপণন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় উৎপাদিত মাছ যথেষ্ট পরিমাণে বিক্রয় করা সম্ভব হচ্ছে না। সরবরাহ চালু রাখা ও খামারিদের ক্ষতি পুষিয়ে নিতে মাছের খাবারের দামের উপর ভর্তুকি দেওয়া দরকার। গতানুগতিক পদ্ধতিতে যেভাবে কৃষি বাজেট তৈরি করা হয়, প্রণয়ন করা হয়, সেটা করলে এখন চলবে না। অবশ্যই আমাদেরকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, বিশেষ ব্যবস্থা দিনে আমাদের কৃষি বাজেটটিকে বিন্যস্ত করতে হবে, যাতে প্রকৃত কৃষিজীবী এবং কৃষক যারা তারা এই বাজেটের সুযোগ গ্রহণ করতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, ডিম, গুঁড়া দুধ, শুকনো মাছ এবং মুরগি সরকারের ত্রাণ সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারলে লাভবান হতো সবাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এবারের বাজেট কাগুজে এবং কাল্পনিক হবে বলে আশঙ্কা করছে বিএনপি। সেই সঙ্গে স্বাস্থ্য খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে 3 বছর মেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট ঘোষণার দাবিও জানিয়েছেন তারা। জাতীয় বাজেট ঘোষণাকে সামনে রেখে সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির ভাবনার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি।
এবারের বাজেট পূর্ব পরিস্থিতি একেবারেই ভিন্ন। করোনার দুর্যোগ সবকিছু ওলটপালট করে দিয়েছে। পরিকল্পনা, আর্থিক সামর্থ্য, সক্ষমতা সহ সবকিছুতেই টান ফেলেছে বৈশ্বিক এ মহামারী। এই অবস্থাতেই বাজেট পেশ করছে সরকার, আর তার আগে নিজেদের বাজেট ভাবনা নিয়ে সামনে বিএনপি। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা স্পষ্টতই অসামঞ্জস্যপূর্ণ। এনবিআর এর পক্ষ হতে এত বিরাট অঙ্কের রাজস্ব আহরণ, প্রায় 50% প্রবৃদ্ধি একেবারেই অসম্ভব, অর্থাৎ রেভিনিউ আর্নিং এ। তাই এবারের বাজেট হতে যাচ্ছে কাল্পনিক কাগুজে বাজেট বলেই আমরা সন্দেহ করছি, আশঙ্কা করছি। দেশের স্বাস্থ্য খাতে দুর্বলতার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনা। জীবন, জীবিকা, অর্থনীতির ধারা ঠিক রাখতে তাই বাজেটও হতে হবে সময় উপযোগী। স্বাস্থ্য খাত ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে গুরুত্ব দিয়ে 3 বছর মেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট চায় বিএনপি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে স্বাস্থ্য খাতের বিষয়টি। দ্বিতীয়টি হচ্ছে খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা। এই দুটোকে আমরা মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 3 বছর মেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট প্রণয়ন করা উচিত। পরিস্থিতি থেকে উত্তরণে মধ্যমেয়াদী বাজেট কাঠামোয় মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বয়ে নতুন ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এই সংকটে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নয়, বরং সবচেয়ে বেশি জোর মানুষের জীবন ও জীবিকায় দিতে হবে মনে করছে দলটি। সরকারি বিনিয়োগ বাড়ানো, অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শ্রম কল্যাণ, কৃষি, শিক্ষা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাবও তাদের। তৈরি পোশাক সহ রপ্তানি খাতে সহায়তা অব্যাহত রাখা, রপ্তানি বহুমুখীকরণ, বিকল্প বাজার খোঁজার কথাও বলছেন। তবে তাদের এসব প্রস্তাবনা সরকার কতটা আমলে নেবে তা নিয়েও সন্দিহান তারা। কোনো ভিন্ন মতকে তারা টলারেট করে না। সোজা বলতে অহংকার, আত্মম্ভরিতা অথবা আপনার একটা কমপ্লেক্সে সাফার করে তারা। যদি এটাকে আপনি বিবেচনায় নেবেন, এই ধরনের ঘোষণাও কিন্তু একটা ইতিবাচক অবস্থা সৃষ্টি করে। সাজিদুল সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এদিকে রাজনৈতিক অশুভ উদ্দেশ্য সত্যকে আড়াল করতে সরকারে ঢিল না ছুটতে আড়াল করতে অন্ধকারে ঢিল না ছুটতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ জয়ী হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন, সারা দেশে নাকি তাদের দলের নেতা কর্মীদের ঢালাও গ্রেপ্তার করা হচ্ছে। আমি বলতে চাই, কোথায় গ্রেপ্তার করা হচ্ছে, কাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের তালিকা দিন। কোথায় মিথ্যা মামলা দেয়া হচ্ছে, স্পেসিফিক তথ্য দিন। রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল ছুড়বেন না। বাজেটের বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। চিকিৎসা না দেয়া শাস্তিযোগ্য অপরাধ, তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি। এবং ঘূর্ণিঝড় আম্পানের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা কুষ্টিয়ার চাষিদের। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু শনাক্ত সর্বোচ্চ। মধ্যরাত থেকে লকডাউনে যাচ্ছে পূর্ব রাজাবাজার। সীমিত পরিসরে হজ পালনের চিন্তা সৌদি সরকারের। বাজেটে এবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। এবং বাজেট হবে কাগুজে এবং কাল্পনিক, বলছে বিএনপি। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ at 6 এর স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম এতক্ষণ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের দ্বিতীয়বারের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে, তবে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
সকালে সাংবাদিকদের কাছে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম। চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এভাবেই তাঁর চিকিৎসা চলবে। তবে দ্বিতীয়বারের মতো করা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। রক্তচাপজনিত সমস্যা নিয়ে 1 জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয়। 5 জুন ভোরে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে রোগী ফেরত পাঠানো শাস্তিযোগ্য অপরাধ বলে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার চট্টগ্রামের ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের 100 বেডের করোনা ইউনিটের উদ্বোধনের সময় একথা বলেন তিনি। সচিবালয় থেকে অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী। তিনি দাবি করেন, দেশে পিপিইর কোনো সংকট নেই, বরং রপ্তানি হচ্ছে। সরকারের কার্যকর পদক্ষেপের কারণে ইউরোপ, আমেরিকা, এমনকি ভারত, পাকিস্তানের চেয়ে দেশে করোনায় মৃত্যুহার কম। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ বলেও সতর্ক করেন তথ্যমন্ত্রী। তাদেরকে অভিনন্দন। ডাক্তার এবং নার্স সহ স্বাস্থ্যকর্মী যারা এই ক্ষেত্রে কাজ করছেন তাদেরকে অভিনন্দন জানাই। আর যারা এই সময় ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা হাত গুটিয়ে বসে আছেন তাদেরকে বিনীত অনুরোধ জানাই, এই সময়ে হাত গুটিয়ে বসে থাকলে সেটি ভবিষ্যতে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি এইভাবেই কিন্তু লিপিবদ্ধ হবে। সুতরাং এটি হাত গুটিয়ে বসে থাকার সময় নয়। আর কোনো রোগীকে হাসপাতাল থেকে ফেরত দেওয়া এটি আমাদের আইন অনুযায়ী, বর্তমানে যে আইন বলবৎ আছে এই মহামারীর কারণে, আইন অনুযায়ী এগুলো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। অসচেতনতার কারণেই সামাজিক সংক্রমণ বাড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অনলাইনে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে এসব কথা বলেন তিনি। রেসপিরেটরি প্রবলেম আছে, যাদের হার্টের প্রবলেম আছে বা কিডনির প্রবলেম আছে, একটু বয়স্ক ব্যক্তি, হাঁপানি, অ্যাজমা এই ধরনের আছে, তারা যদি বেশি মাত্রায় সতর্ক থাকেন, তাদেরকে যদি আমরা একেবারেই খুব ওয়েল প্রোটেক্টেড করে রাখি, বাকি যারা কর্মস্থলে যান তারা যদি সরকারের যে গাইডলাইনটা আছে যে মাস্ক পরা, হ্যান্ড গ্লোভস পরা এবং যাতে হাতটা নাকে মুখে না দেওয়া, এই সামান্য প্রিকশন গুলো নিলে কিন্তু আমরা এই করোনার দুর্যোগ থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি, আমরা কিন্তু এটা থেকে মুক্ত হতে পারি। সেটা আমরা আমাদের অসচেতনতার কারণে কিন্তু এটা পুরোপুরি সম্ভব হচ্ছে না বলেই কিন্তু ট্রান্সমিশন বেশি হয়ে গেছে। প্রথমবারের মতো নাচ, গান আর অভিনয় এই 3টি বিষয়ে শুরু হতে যাচ্ছে সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন, যেখানে বয়সভিত্তিক 2টি বিভাগে অংশ নিতে পারবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিযোগীরা। সারা বিশ্ব যখন করোনা সংক্রমণে থমকে গেছে, ঠিক তখন ভিন্ন এক আয়োজন। উদ্দেশ্য ঘরে বসেই বিভিন্ন দেশের শিল্প সংস্কৃতিকে এক করে নতুনদের জন্য প্ল্যাটফর্ম করে দেয়া। সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন ও আগামীর তারকা, এই প্রতিপাদ্য সামনে রেখেই আন্তর্জাতিক এ প্রতিযোগিতা, যার আয়োজন করেছে এটিএন মিডিয়া কমিউনিকেশন লিমিটেড। এরই মধ্যে অংশ নিয়েছেন 6টি দেশের প্রতিযোগীরা। ঘরে বসে অনলাইনে গান ও নাচের ভিডিও পাঠিয়েছেন তারা। সোমবার এটিএন বাংলা কার্যালয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। প্রথমবারের মতো অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা নিয়ে পরিকল্পনার কথা জানাচ্ছিলেন আয়োজনের প্রধান সমন্বয়ক ও এটিএন এমসিএল এর সিইও। খুব সুন্দর সুন্দর ফুটেজ এসেছে আমাদের কাছে, নাচের, গানের, অভিনয়ের, এবং আমরা এর মাধ্যমেও যে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি সেটা আমরা আজকে একটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবো। প্রতিযোগিতার আয়োজক এটিএন মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, করোনার মতো ভাইরাসে যখন বিশ্বজুড়ে মানুষ মানসিক অবসাদে ভুগছে, তখন এমন ভিন্নধর্মী আয়োজনের উদ্দেশ্য কিছুটা হলেও সবার মনে স্বস্তির পরিবেশ ফিরিয়ে দেয়া। এই প্রোগ্রামের মাধ্যমে অনেক ভালো ভালো শিল্পী আমরা পেতে পারি। তো এটা বাসায় বসে হবে, তার বাসা থেকে ভিডিও পাঠাবে, ভিডিওতে আমাদের যে বিচারক থাকবে, বিচারকরা দেখবে, দেখার পরে তারা বিচার করে কে ভালো করলো, কোন দেশের শিল্পী ভালো করলো, এটা ঘরে বসে বিচার হচ্ছে।
কারোর কাছে যাওয়া লাগতেছে না, কারোর সঙ্গে মিশা লাগতেছে না। ডক্টর মাহফুজুর রহমান বলেন, করোনা সংক্রমণ রোধে আতঙ্কিত নয়, সচেতন হতে হবে সবাইকে। আর বাড়িতে বসে এমন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ নিঃসন্দেহে পথ দেখাবে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। করোনা হ্যাঁ হতে পারে, এটার প্রতিকারও আছে, এটা ভালো হওয়ার দিক আছে। নানা রকম জিনিস ইউজ করে এটা অনেক প্রতিকার পেতে পারে, হয়তো হসপিটালেও যাওয়ার দরকার নেই, সাবধানে থাকতে হবে। আয়োজনের প্রশংসা করেন সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা। সামনাসামনি থাকি, সেটা একটা অন্যরকম আনন্দ। আগ্রহীদের 20 জুনের মধ্যে 2টি করে নিজেদের একক সঙ্গীত, একক অভিনয় অথবা নৃত্যের 4 মিনিটের ভিডিও সহ রেজিস্ট্রেশন করতে হবে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঘূর্ণিঝড় আম্পানে ব্যাপক ক্ষতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কুষ্টিয়া চাষিরা, তবে প্রকৃতির কাছে যেন আবারও হার মানতে হচ্ছে। বাদ সেধেছে ঘন ঘন বৃষ্টিপাত। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট, ছবি তুলেছেন সেতু আহমেদ। মাঠে মাঠে সোনালী আঁশের চাষ, কিন্তু মন ভালো নেই কৃষকদের। জ্যৈষ্ঠের তাপদাহের এই সময়টি মাঠঘাট শুকনো থাকলেও এবার উল্টো চিত্র। বৃষ্টির পানি জমে শিকড় গজিয়েছে, ফলে পাট বড় হওয়ার আশা নেই। এই পাট আর বলবে না, পাট যেটুকু হওয়ার দরকার হয়ে গেছে আর হবে না। এখন এই পাট জোন করে নিয়ে আপনার পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার পরে ধান লাগাতে হবে। ধান মান লাগাবো, যদি আল্লাহ দেয় তাহলে গিয়ে যদি বাঁচার হবে, তাছাড়া বাঁচার মতন কোনো কায়দা নেই। ঘূর্ণিঝড় আম্পানের পর 3 সপ্তাহ পার হতে চলল। এর মধ্যে ঘন ঘন বৃষ্টিপাতে কোথাও কোথাও পানিতে ডুবে পুরো ক্ষেতি নষ্ট হওয়ার পথে। এবার আম ও লিচুর ব্যাপক ক্ষতি হলেও শাকসবজি চাষে ক্ষতিও কম নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ঘূর্ণিঝড় আম্পান এবং পরবর্তী বৃষ্টিপাতে এখন পর্যন্ত এই জেলায় ফল ও ফসলের ক্ষতি প্রায় 65 কোটি টাকা। ফসলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তিলের ক্ষেত। তিল খেতে এবার কেউ পাবে না, আমাদের বেদবাড়ি মাঠে কারোরই তিল হয় নাই, সবই নষ্ট হয়েছে। তারপরে ক্ষতি হয়েছে পাটে। 7 বিঘে তিল বুনেছিলাম, সবই পানির কারণে শেষ হয়ে গেছে। এই যে কাটতে চান চুয়া করতেছি, চুয়া করে আবার ধান লাগাবো সেই চেষ্টা করতেছি। যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এখন যদি নিয়মিতভাবে এইভাবে বৃষ্টি চলতে থাকে তাহলে তো কৃষকরা মাঠে যেতে পারছে না। অবশ্য বোরো ধানের ক্ষেত ডুবলেও খুব বেশি ক্ষতি হয়নি। ধান কাটা প্রায় শেষের পথে। আর আগাম বৃষ্টিপাত হয় ঝড় বৃষ্টি ক্ষতি পুষিয়ে নিতে আগাম আউশ ধান রোপণের চেষ্টা কৃষকদের। সার্বিক করোনা পরিস্থিতির পরে খাদ্য সংকট দেখা দিতে পারে, সেক্ষেত্রে আমরা এই কৃষির বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষিকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। সার, বীজ এবং প্রণোদনা আমরা শতভাগ এটা এনশিওর করেছি এবং কৃষককে আমরা সংশ্লিষ্ট ইউনিয়নে পৌঁছে দিয়েছি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, খোকসা, কুষ্টিয়া। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাম্পার ফলন হলেও বিক্রি করতে না পারায় শেষ সময়ে লিচু নিয়ে বিপাকে পড়েছেন টাঙ্গাইলের চাষি নজরুল ইসলাম। চলমান করোনা সংকটে স্থানীয় বাজার ক্রেতা শূন্য, সেই সাথে লিচুর দামও নেমে গেছে অনেক। অথচ নজরুল ইসলামের 1 একরের বাগানে চায়না 2 ও 3, বোম্বাই, মুজাফফর ও বেদেনা জাতের 70টি গাছে এবার গত বছরের চাইতেও বেশি লিচু ধরেছে। কিন্তু এখন পর্যন্ত পাইকাররা লিচু কিনতে তার বাগানে তেমন একটা আসেননি। পরিবহন সংকটে জেলার বাইরে কোথাও লিচু পাঠাতেও পারছেন না তিনি। বাগানের ফল এখন বাগানেই নষ্ট হচ্ছে। বিশাল এক ক্ষতি পুষিয়ে নিতে লিচু কেনা, সরবরাহ করা বা প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে সরকারি সহযোগিতার প্রত্যাশায় দিশেহারা লিচু বাগানি নজরুল। সরকারি সহযোগিতার মাধ্যমে যদি হয়তো কিছু কিছু গাড়ি ছাড়তো, তাইলে হয়তো আমরা কিছু কিছু লিচু হয়তো বাণিজ্য করে ঢাকায় পাঠাতে পারতাম, বিভিন্ন শহরে টাঙ্গাইলে পাঠাতে পারতাম, তাহলে আমরা আর্থিকভাবে একটু লাভবান হতে পারতাম। আমাদের কৃষি অফিসের মাধ্যমে, প্রণোদনার মাধ্যমে যদি তাকে ক্ষতিপূরণটা পোষা দিতে পারি, আমরা চেষ্টা করতেছি। তো আশা করি সে এই তারিখেও খুব ভালো ফলন পাবে এবং বিক্রি করতে পারবে। আবার বাজেটে বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি।
প্রথম আরব দেশ আমিরাত মহাকাশযান পাঠাচ্ছে মঙ্গলে। বিরতির পর ফিরে এসে নিউজ এট 6-এ আরও একবার স্বাগত জানাচ্ছি। স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জের ধরে নাটোরের ইটভাটার শ্রমিক মিঠুকে হত্যা করা হয়েছে। দুপুরে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নাটোরের পুলিশ সুপার। তিনি বলেন, মিঠুর স্ত্রী আম্বিয়া এবং মিঠুর বড় ভাই আব্দুল কাদেরের মধ্যে 4 বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি মিঠু জানতে পারলে তার স্ত্রী ও বড় ভাইয়ের সাথে বিরোধ সৃষ্টি হয়। আম্বিয়া খাতুন ও আব্দুল কাদের তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে মিঠুকে হত্যা ষড়যন্ত্র করে। গত 3 জুন রাতে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মিঠুকে হত্যা করে তারা। তথ্য প্রযুক্তি সহায়তা ও সুরতহাল রিপোর্ট পর্যালোচনা করে এবং ঘটনার তদন্ত করে মিঠুর স্ত্রী আম্বিয়াকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আম্বিয়া তার ভাসুরের সঙ্গে মিলে স্বামীকে হত্যার কথা স্বীকার করে। অভিযুক্ত 2 জন কারাগারে রয়েছে। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বছরের শিশু সহ একই পরিবারের 5 সদস্য দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সকালে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে লিটন, তার স্ত্রী শান্তা, 5 বছরের ছেলে ইমরান, বাবা আতিক মিয়া ও ভাই রিপনের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়। এছাড়া আবদুল্লাহ ও মোহাম্মদ সানোয়ার নামে 2 পোশাক শ্রমিক আহত হয়েছেন। দগ্ধ 5 জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পর আগুন লেগে দোতলা ভবনের একটি অংশ ধসে পড়ে। তারা আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। দেশে বাইরের খবরাখবর। লকডাউনের কারণে চীন ও যুক্তরাষ্ট্র সহ 6 দেশের অন্তত 50 কোটি মানুষ করোনা সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে। সোমবার নেচার জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, লকডাউন, সামাজিক দূরত্ব ও ভ্রমণ নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হতো। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ও গ্লোবাল পলিসি ল্যাবরেটরির পরিচালক সলোমন হেসিয়াংয়ের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। দেখা গেছে, দ্রুত লকডাউন দেয়ায় চীন, দক্ষিণ কোরিয়া, ইটালি, ইরান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের অন্তত 50 কোটি মানুষ সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকই 6 কোটি। ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের আরেকটি গবেষণায় দেখা গেছে, ইউরোপের 11টি দেশে লকডাউন দিয়ে অন্তত 30 লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মানবহীন মহাকাশযানটির নাম দেওয়া হয়েছে আমাল, আরবিতে যার অর্থ আশা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, 5 বছর ধরে মহাকাশযানটি তৈরি করা হয়েছে আর এতে আগামী সপ্তাহে জ্বালানি ভরা হবে। 14 জুলাই জাপানের তানেগোশিমা দ্বীপ থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গল গ্রহে পৌঁছতে এর সময় লাগবে 7 মাস। চারদিকে ঘুরে ঘুরে গোলাপি রঙের গ্রহটি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে আমাল। প্রকল্পের পরিচালক সারা আল আমেরি জানিয়েছেন, দেশটির তরুণ বিজ্ঞানীদের জন্য এই মিশন স্পেস ইঞ্জিনিয়ারিং পেশায় যুক্ত হওয়ার দ্বার উন্মুক্ত করবে। করোনার কারণে প্রকল্পের সাথে যুক্ত প্রকৌশলীদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে, তবে আমালের যাত্রা এরই মধ্যে একবার পিছিয়েছে। তাই খেলার খবর এবার। পাকিস্তানের অন্যতম সফল টেস্ট ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক ইউনিস খানকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছে পিসিবি। বোর্ডের ওয়েবসাইটে আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে পিসিবি। ইংল্যান্ডের মাটিতে আগে সেপ্টেম্বরে হতে যাওয়া টেস্ট ও টি20 সিরিজ দিয়ে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব শুরু করবেন ইউনিস। এই সফরে তার সঙ্গে দলের স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই স্পিনার পুরো সফরে দলের মেন্টর হিসেবেও কাজ করবেন। 42 বছর বয়সী ইউনিস খান পাকিস্তানের হয়ে 118 টেস্টে
52 গড়ে 10,099 রান করেছেন। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে 313 রানের ট্রিপল সেঞ্চুরি হয়েছে তার। এছাড়া ইংল্যান্ডের মাটিতেও সফল ইউনুস। সেখানে 9 টেস্টের 16 ইনিংসে ব্যাট করে 50 গড়ে 810 রান করেছেন তিনি। এর মধ্যে ওভালে দ্বিশতক ও হেডিংলিতে 173 রানের ইনিংস আছে তার। ইউরোপের সবচেয়ে মূল্যবান ফুটবলারের তালিকায় শীর্ষে রয়েছেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে। সেরা 20-এ নেই মেসি, আর এই তালিকায় রোনালদোর অবস্থান 70। সুইজারল্যান্ড ভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণকারী প্রতিষ্ঠান CIES ফুটবলারদের বয়স, পারিশ্রমিক এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করেছে। শীর্ষে থাকা এমবাপ্পের আনুমানিক মূল্য ধরা হয়েছে 230.5 মিলিয়ন ইউরো। এরপর 2 থেকে 5 নম্বরে আছেন ইংল্যান্ড তরুণ 4 ফুটবলার রহিম স্টার্লিং, জ্যাডন স্যানচো, আলেকজান্ডার আর্নল্ড এবং মার্কস রাশফোর্ড। তালিকার ষষ্ঠ স্থানে মোহাম্মদ সালাহ। 22 নম্বরে থাকা মেসির আনুমানিক মূল্য 89 মিলিয়ন ইউরো। এদিকে CIES এর বিশ্লেষণ বলছে ইউরোপের সবচেয়ে মূল্যবান স্কোয়াড লিভারপুলের, আর পরের অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। শেষ খবর নিউজ আর 6, তবে তার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু শনাক্ত সর্বোচ্চ। মধ্যরাত থেকে লকডাউনে যাচ্ছে পূর্ব রাজাবাজার। সীমিত পরিসরে হজ পালনে চিন্তা সৌদি সরকারের। বাজেটে এবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। বাজেট হবে কাগুজে এবং কাল্পনিক, বলছে বিএনপি। চিকিৎসা না দেয়া শাস্তিযোগ্য অপরাধ, তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি। ঘূর্ণিঝড় আম্পানের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা কুষ্টিয়ার চাষিদের। এবং প্রথম আরব দেশ আমিরাত মহাকাশযান পাঠাচ্ছে মঙ্গলে। এই ছিল নিউজ আর 6-এ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5 নম্বরে।